আমরা এই মুহূর্তে রয়েছি সিএবির নবনিযুক্ত স্কাউটিং যে প্রতিভা অন্বেষণের যে দায়িত্ব দিয়েছে আব্দুল মোনায়েম, তার সাথে কথা বলে নেব। আব্দুল দা, ইনসাইড স্পোর্টসের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ সন্দীপ, তোমরা খুব ভালো কাজ করছো। ময়দানে নেমে যে সেকেন্ড ডিভিশনের খবর আমরা পাচ্ছি সেটা জাস্ট অ্যামেজিং আমার কাছে লাগছে। সো ইনসাইড স্পোর্টসকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আরও দিনকে দিন সাংবাদিকরা আরও ভালো করুক সেটা আমি দেখতে চাই। আব্দুল দা, এই যে পদটা আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা ঠিক মানে কি, মানে আপনার কাজের পরিধিটা কি শুধু কলকাতা কেন্দ্রিক নাকি জেলাতেও আপনাকে যেতে হবে স্কাউটিং এর ক্ষেত্রে? পুরোটাই মানে ওই সারা বেঙ্গল জুড়েই আমাদের কাজ থাকবে, যেটা লাস্ট 2-3 বছর ধরেই চলছিল। সেখানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ছোট দায়িত্ব কিন্তু কাজ প্রচুর, মানে অনেকটা বড় কাজ আমি মনে করি এটা। দায়িত্ব আর যেটা যেটা মানে যেটা আমি ধরুন ক্লাবের হয়ে করতাম জাস্ট একটা ছোট জায়গার মধ্যে, এখন অনেক বড় জায়গার মধ্যে সেটা করতে হবে এবং সেটা ডেফিনেটলি অনেক যেমন সম্মানের সেরকম আবার অনেক মানে মানুষের কাছে প্রত্যাশাও আছে যে ভালো প্লেয়ার নিশ্চয়ই উঠবে। তা সেই জায়গাতে আমাকে আনা হয়েছে এবং এনেছেন যিনি, তিনি তো তুমি জানোই যে সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট, আর এরকম বিশ্ববন্দিত একটা প্লেয়ার আমাকে এই দায়িত্ব দিয়ে, এটা খুব সম্মানের মানে। এবং এই জায়গায় আমাকে ভালো করে কাজ করতে হবে, সেটাই আমি এখন ভেবে চিন্তা করছি যে কিভাবে এটাকে এগোবো, কিভাবে আরো ভালো আপনার প্লেয়ার কাজের পদ্ধতিটা কি, মানে প্রতিভা তুলে আনা? অবশ্যই মানে দেখো 15 তুমি ভালো করে জানো, ময়দানের অনেক দিন তুমি কভার করছো। 15 ইয়ার্স অবধি কিন্তু শুধুমাত্র পারফরমেন্সে তো হয় না, তার স্পার্কটা দেখতে হয়, তার প্রতিভাটা দেখতে হয় যে কিরকম কি পারবে, সেটা ভবিষ্যৎ আছে কিনা সেই জায়গাটা বুঝতে হয়। তাই বোঝার একটা ব্যাপার আছে, চোখের একটা ব্যাপার আছে যে আমি কোন ছেলেটা পারবে কোন ছেলেটা পারবে না, এটাও একটা ব্যাপার। অবশ্যই পারফরমেন্স একটা থাকবে, কিন্তু 15 ইয়ার্স অবধি শুধু পারফরমেন্স দেখলে হয় না, তোমাকে দেখতে হবে তার ভেতরে কতটা মাল মশলা আছে, যেটা আমরা 15 ইয়ার্সে অভিষেক পোড়েলকে দেখেছিলাম। আন্ডার 15টা আপনি দেখবেন? অবশ্যই আন্ডার 15, 13। কিন্তু এতগুলো ম্যাচ হয়, আপনার একার পক্ষে দেখা সম্ভব না, না, নাকি আপনার আন্ডারের ছেলে? না, না, আমার আন্ডারে কেউ নেই। আমি ইনফ্যাক্ট আইবিদা আছেন আমার সিনিয়র, বাপ্পাদা, শরদিন্দু মুখার্জি আছেন, হয়তো আরও কেউ আসতে পারে। তাই একটা কমিটি ওরা গঠন করবে নিশ্চয়ই, এবং কমিটি আছে আর কি, সেই অনুযায়ী সবাই মিলে একটা কম্বিনেশন থাকবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়ার খুঁজে এনে বার করা এবং তাদের সামনে ফেলা যারা আরো। আপনি দীর্ঘ 15 বছর ভবানীপুর ক্লাবে কোচিং করেছেন, তারপর 2 বছর ইস্ট বেঙ্গলে করেছেন, তারপর ক্লাব কোচিং ছেড়ে দিলেন কেন? ক্লাব কোচিংয়ে সন্দীপ আর দেওয়ার কিছু সেরকম ছিল না, কারণ আমি যে আমার এনার্জি পুট করেছিলাম ভবানীপুরে, সেই এনার্জিটা তো একটা মানে আমি মনে করি যে মানে একটা মানুষ তার জীবন দিয়েছে, এবং আমি প্রায় জীবন দিয়ে টিমটা করতাম। এবং এই যে খোঁজার ব্যাপারটা ছিল আমার কাছে, আমার মনে আছে এখনো ঋত্বিক এরা যখন জুনিয়র ছিল, মানে তখন যখন ভবানীপুরে এলো, তো তারা আজকে অনেক বেটার প্লেয়ার, অনেক ভালো জায়গায় বড় জায়গায় খেলছে। তো সেটা মানে তখন যে এনার্জিটা পুট করেছিলাম সেইটা আর মনে হয় একটা মানুষ লাইফে একবারই এরকম এনার্জি পুট করতে পারে। তাই ক্লাব ক্রিকেটে আমার আর দেওয়ার কিছু সেরকম ছিল না। ইস্টবেঙ্গল থেকে আমাকে নিতুদা যখন ডাকলেন, ইস্টবেঙ্গলের টিমটা একটু ভেঙে গেছে, তুমি একটু দেখো, তখন আমার মনে হলো যে হ্যাঁ, ইস্টবেঙ্গল আমি খেলেছি, তাহলে ইস্টবেঙ্গলের এই দুরবস্থায় যদি আমি যাই, গিয়ে যদি টিমটাকে একটু সেটেল করতে পারি, তাহলে অনেকটা আমার নিজের মনেরও থাকবে, কারণ ইস্টবেঙ্গল মনমান আমাদের কাছে একটা ফিলিংস। তো তো নানা রকম ইয়েতেই আমি সরে এসেছিলাম, কিন্তু তারপরে বসেছিলাম তো আমার একজন খুবই শুভানুধ্যায়ী বলতে পারো, ছোট ভাইয়ের মতো বলতে পারো, সিএবিতে এখন খুব ভালো একটা ইয়াং প্রমিসিং অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো, সেই সুরজিৎ লাহিড়ী আমাকে বললো যে দাদা তুমি একদম মাঠ ছাড়া হবে না, তুমি দাদাকে বলো, তুমি একটা জ্যাক বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু উনি নিজে খেলেছে, তাই খেলার সেন্টিমেন্টটা সাংঘাতিক আছে ওর মধ্যে। ও আমাকে একটা তুমি বলতে পারো প্রায় মানে ভালোভাবেই নিয়ে গেলেন উনি, গিয়ে সৌরভের সঙ্গে কথা হলো। সৌরভ জিজ্ঞেস করেছিল যে কোচিং করবি না এটা করবি, আমি নিজে থেকেই এই দায়িত্বটা বলেছিলাম যে আমি এইটা করতে চাই, তো উনি দিয়েছেন, থ্যাংক ইউ।
যে এত বড় প্লেয়ার আমাকে ভেবেছেন যে হ্যাঁ পারতে পারে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি হয়তো এই ডিসিশন নেওয়ার পর, সৌরভ গাঙ্গুলি এই ডিসিশন নেওয়ার পর আমার কিন্তু সব রকম দুঃখ চলে গেছে। কারণ কি আমি হয়তো বেঙ্গলে সেভাবে খেলতে পারিনি, বেঙ্গলের হয়ে কোচিংও করতে পারিনি। যখন আমি পিকে ছিলাম, মানে আমাদের 2016-তে আমাদের লিগ জিতেছিলাম, তখন হয়তো অনেকেই ভেবেছিল যে আমি হয়তো বেঙ্গলের জুনিয়র লেভেলে দায়িত্ব পেতে পারি। কিন্তু সব কিছুই যেন এই মুহূর্তটাই চলে গেল যখন সৌরভ গাঙ্গুলি নিজে আমাকে বললেন যে এই জায়গাটা তুই কর, পারবি। এই দুঃখটা মানে গত বছর দেখেছিলাম যখন ইস্ট বেঙ্গল খেলছে ডার্বি ম্যাচ, মানে ডার্বি বলা যায়, মোহনবাই ভবানীপুরের সাথে যেটা গন্ডগোল হলো, সমর ব্যানার্জি সবাই ছিলেন। আপনাকে দেখলাম এক ধার দিয়ে গিয়ে উপরে সিঁড়ি দিয়ে উঠছেন, টিমের সাথে দেখা যায়নি। তখনই আমরা শুনেছিলাম একটা মনোমালিন্য হয়েছিল। কতটা যন্ত্রণা নিয়ে আপনাকে ইস্ট বেঙ্গল ছাড়তে হয়েছে? না দেখো, আমি সেই সব কথাগুলো আর ইয়ে করতে চাই না। কারণ কি এখন টিম খেলছে, ইস্টবেঙ্গল খেলছেও খুব ভালো, লিগে খুব ভালো শুরু করেছে, ওরা জেসিতেও কোয়ালিফাই করে গেছে। আমি তোমাকে বলেওছিলাম যে বড় টিম তো মোহনবাগান ইস্টবেঙ্গল চট করে হারে না। তাই এই সব ঘটনাগুলো তোমরা যেটা দেখেছো কিংবা আমার যেটা ফিলিংস, এই সবগুলো এখন আমি আলোচনার মধ্যে আনতে চাই না, এই কারণে যে টিমটা দারুণ খেলুক, ট্রফি পাক, এবং এখান থেকে যদি কোনো বাচ্চা ছেলে আরো ভালো খেলে তখন আমি তো বলতে পারবো এই ছেলেটা দারুণ খেলছে, সৌরভ গাঙ্গুলিকে বলতে পারি যে এই না, ছেলেটা আপনার এই দারুণ। যন্ত্রণাটা কি আপনি পাস করে বেরিয়ে যাচ্ছে, না না, পাস কেটে নাকি বেরোনোর সৌরভ ব্যাপার। গাঙ্গুলি অফারটা দিলে মলমটা আপনি যেটা বলে সব দুঃখ চলে গেল সেটা? একেবারেই তাই, মানে এইটা পাওয়ার পর সত্যি আমার আর মানে কোনো রকম ভাবে কারোর প্রতি আমার ইয়ে নেই, মানে দুঃখ নেই। একটু থামাচ্ছি, চিত্রক মিত্র, আপনি ওনার হাত ধরে তো কোচিংয়ে এসেছেন ভবানীপুর ক্লাবে, আপনি 15 বছর কোচিং করিয়েছেন। চিত্রক মিত্র ওই সময় প্রভাবশালী কর্তা সিএবি, বেঙ্গল টিমের কোচ হলো না কেন? চিত্তক মিত্র আমার কাছে ফাদার ফিগার, মানে ময়দানে আমি আমার উনি তো মনে করলে করাতে পারতেন। না, সেটা নয়, সেটা নয়। উনি, আমরা দেখো ক্রিকেটে তুমি জানো যে একটা সার্টেন লেভেলে গিয়ে একটা ফিনান্সিয়ালি এ থাকে, আমাদের মধ্যে একটা প্যাশন ছিল। আমি তো ভবানীপুরে যেভাবে আমাকে উনি দায়িত্ব দিয়েছিলেন, ভবানীপুরে যে দায়িত্বে আমাকে প্লেয়ারদের ওঠাতে দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার ছিল। প্লাস উনিও চাইতেন যে আমি থাকি এবং প্লেয়ার বেরোক। উনি যেহেতু ক্রিকেট অন্তপ্রাণ, এবং যে আপনি তখন নিজের কোচিং কেরিয়ারের জন্য এই যে বাংলা দলের সুযোগ পাচ্ছেন না অ্যাজ এ কোচ, এটা নিয়ে অনেক জায়গায় আপনি ঘনিষ্ঠ মহলে দুঃখ প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। আসলে কি আমাদের এই সমাজে, মানে অমল দত্তরা কথা বলতেন যে মায়ের বাচ্চা না কাঁদলে মায়েরা দুধ দেয় না। তা আপনি কি কাঁদতে জানেননি, এটা কাঁদতে তখন পারেননি? না, আমি ইনফ্যাক্ট ভবানীপুরের এই যে চিত্রক মিত্র আর আব্দুল মোনায়েম, তুমি যদি বলো আমার কাছে, উনি যেটা বললাম ময়দানে আমার বাবার মতো আর কি। তো সেই জায়গাটা আমি যদি তুমি বলো, ওটা আমি একটা মুগ্ধ হয়ে থাকতাম। মানে একটা যেন একটা মন্ত্রমুগ্ধের মতো চলছিলাম আমরা। কারণ 15 বছর মানে 14টা সিজন, ওই সময় আমার এইগুলো আসে উনি মনে। দুঃখ তো দেখো থাকবে, তোমার মনেই হতে পারে আনন্দময় এডিটার হব, আমার মনে হতেই পারে যে আমি ইন্ডিয়া খেলবো। তো সেটা যে সবাই পাবে তার তো কোনো ঠিক নেই। আহ, হয়নি, সেটা নিয়ে আমি একদমই কোনো কিছু রিগ্রেট না নেই আমার। কাঁদলে পাওয়া যায় না এখন। না, অমলদার তো বলতেন, সেটা তো ঠিকই, কথাটা তো ঠিক। সেটা আমি একটু অপ্রিয় প্রশ্ন করছি আব্দুল দা, সেটা হচ্ছে যে এই যে আমি যতদূর জানি সিএবিতে একটা নিয়ম আছে, যারা ক্রিকেটীয় সংক্রান্ত সাথে যুক্ত, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, এই সেক্ষেত্রে আমি যতদূর জানি 98 সম্ভবত জগমোহন ডালমিয়া এই নিয়মটা করেছিলেন যে যারা যুক্ত থাকবে তারা ব্যক্তিগতভাবে কোনো কোচিং এর সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু এখন দেখা যায় লক্ষ্মীরতন শুক্লা, সবারই বাপ্পাদা, প্রত্যেকেরই কিন্তু কোচিং ক্যাম্প আছে, ইভেন আপনারও আছে। তা আপনাদের কি এরকম বলেছে যে আপনি কোচিং ক্যাম্প করতে পারবেন না পার্সোনালি না? না, আমি মানে কোচিং ক্যাম্প থাকতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলছো তুমি, আমি হ্যাঁ, বুঝতে পারছি। স্বজন পোষণের তো না, একটা প্রশ্ন এসে যাবে। একেবারেই থাকা উচিত। তা আমি, তুমি বললে আমি বলেও দিই যে আমি কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত আর থাকবো না। এক, সেকেন্ড কথা যে সেইভাবে দেখো এখন ব্যাপার হচ্ছে এক্সপার্টিস, যেটা অনেকে বলে যে আমার এক্সপার্টিসটা যদি আমি দিই তাহলে সমাজেরও উপকৃত হয়। আজকে আমি হয়তো মানিটারি ফেসিলিটিস নিলাম না, কিন্তু আমি কোনো একটা জায়গায় গিয়ে হেল্প করলাম, ভলেন্টিয়ার। হ্যাঁ ভলেন্টিয়ারি সার্ভিস যদি দিলাম কোথাও, সেটাতে আপত্তি থাকার প্রয়োজন নেই কারোরই, হবেও না আশা করি। কিন্তু অবশ্যই বেঙ্গল কোনো দায়িত্ব থাকলে কোনো ইন্ডিভিজুয়াল ক্যাম্পের সঙ্গে যোগাযোগ না থাকাই ভালো আমার মনে হয়।
থাকলে সেটা একটু নিউট্রালিটির অভাব হয়। কারণ আমার ক্যাম্পেরই হয়তো কোনো ভালো ছেলে, দারুণ ছেলে, তাকে আমি হয়তো নিলাম, সে হয়তো চান্স পাওয়ার একেবারে যোগ্য, তবুও তো মানে মনে হতে পারে মানুষের যে ওই ক্যাম্পের তো আব্দুল্লাহ তো ওই ক্যাম্পের কোচ, ওই জন্য চান্স পেলো। তো সেটাও একটা এই জন্য সিএবিতে এই নিয়মটা আছে কিন্তু কেউ মানে না, মানে সবাই যা কোচ সবারই দেখবেন কোচিং ক্যাম্পের সাথে যুক্ত। না, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে ধরো আমি বলছি ধরো ওই ক্যাম্পে 5,000 ছেলে হয়তো, তো 1,000 ছেলে হয়তো লক্ষ্মীর ওখানে প্র্যাকটিস করে, সেখানে যদি ও ক্যাম্পটা বন্ধ করে দেয় অনেকগুলো ছেলের ক্ষতি হতে পারে। তো ইভেন ধরো ওই রকম প্লেয়ার তাকে তো দরকার, তাকে তো সব জায়গায় দরকার। আমাদের মতো লোকদের হয়তো সব জায়গায় দরকার নেই, কিন্তু তাও যেমন বড় দরকার, player দের কিন্তু সে দরকার। অ্যাসোসিয়েশনের সংবিধান আইন সেটাও রক্ষা করার দায়িত্বের মধ্যে কর্মকর্তারাই তো করে না, সেখানে তারাই বা কি করবে? দেখো এটা ইন্ডিভিজুয়াল আমার মনে হয়, যাকে যার দরকার যেখানে সেখানে তো লাগবে। আমি জানি না এই ব্যাপারে, আমি বেশি ঢুকতেও চাই না, বলতেও চাই না, এই কারণে যে এই জায়গাটা আমার আমি তো আমার জায়গাটা ক্লিয়ার করলাম যে আমি যদি বেঙ্গলে এই যেখানে আছি সেখানে আমার সঙ্গে আর মানে কোনো ক্যাম্পের সম্পর্ক সেইভাবে থাকবে না। হ্যাঁ, আমার অপ্রিয় প্রশ্ন করি, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে 1.5-2 বছর আগে পর্যন্ত সবাই ভাবতো যে আব্দুল মোনায়েম সৌরভের ওই বৃত্তের মধ্যে ছিল না, বিরোধী গোষ্ঠী ছিল। এখন সৌরভের খুব কাছের আপনি, এই রসায়নটা কিভাবে হলো জ্যাক? না 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 না, একেবারে না, এটা একেবারে ভুল কথা। মানে আমি কোনো সিএবির মেম্বার না, কোনো ক্লাবের আমি রিপ্রেজেন্টেটিভ না। আমরা প্লেয়ার কোচ, আমরা প্লেয়ার তৈরি করেছি, আমরা এই জায়গায় ছিলাম। আমি ডেফিনেটলি আমাকে অভিষেক খুব পছন্দ করতেন, এই প্লেয়ার বার করছি বলেই সৌরভও খুব পছন্দ করতেন। হ্যাঁ অবশ্যই সৌরভ একটা অনেক বড় প্লেয়ার, তার কাছে গিয়ে পৌঁছানো সবার পক্ষে তো সম্ভব না, আর ওনার কাছে তো অত টাইম নেই। কিংবা আমি যেভাবে ব্যস্ত ছিলাম ময়দানে, তা আমিও তো সেইভাবে কোনো দলাদলিতে, আমরা তো সিএবির মেম্বারই না। এটা মানুষের খুব ভুল ধারণা যে ওই বৃত্তের মধ্যে ও আছে, ও বৃত্তের মধ্যে। কারণ আমি যদি ক্লাব অফিসিয়াল থাকতো তাহলে এই প্রশ্নটা আমাকে করাটা খাটতো। বাঙালি প্লেয়ার উঠে আসছে না কেন? বাঙালি প্লেয়ার উঠে আসছে না, তার মেন রিজন হচ্ছে বাঙালিরা, আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের কাছে অপশন প্রচুর এসছে এখন। এটাও তুমি যদি ভেবে দেখো, তাদের আমাদের বাঙালিদের পড়াশোনাটা খুব দরকার। আমরা বাঙালির প্রথমেই বলি পড়াশোনাটা করতে হবে। তাদের কাছে অপশনটা এখন যেমন আমরা বলছি যে কাজ কম, তা তো নয়, এখন অপশনও প্রচুর বেড়েছে বাচ্চাদের। তারা নানা রকম লাইনে চলে যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখছে নানা রকম কোন জায়গাটা করলে ভালো হয়, কোন জায়গাটা না করলে। তারপরে এবার মোবাইলের একটা এসছে, এই রিল বানাচ্ছে, এটাও একটা মানে সমাজের একটা খারাপ দিক তুমি বলতে পারো। না, সবাই যেমন, আমি থামাচ্ছি, সবাই যেমন বলছে এই ভিন রাজ্যের প্লেয়ার আছে, ভিন রাজ্যের প্লেয়ারদের দিকে আঙুল তোলা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এই যে ধরুন রঞ্জি ব্যাচ ফার্স্ট ইলেভেনে ধরুন 5 থেকে 6টা বাঙালি বা 7টা বাঙালি ছেলে খেলছে, 4টে অবাঙালি খেলছে, কিন্তু ওই 4টে অবাঙালি ছেলে কিন্তু পারফর্ম করে উনি ইন্ডিয়া টিমে চলে যাচ্ছে। আমাদের বাংলার ওই 5-6টা ছেলে কিন্তু খেলতে পারছে না। তাহলে কি কোথাও একটা, মানে ওরা খেলে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু বাঙালি ছেলে পারছে না। বাঙালি ছেলে খেলছে তো এই রঞ্জি টিমে, কিন্তু এইটা এইটা আমি এত বছর ধরে আমি এই জায়গাটা উত্তরটা দিতে পারি, হয়তো কিছুটা চেষ্টা করছি উত্তর দেওয়ার। আমি তোমাকে এই কারণটা বলি। দেখো, এইটা সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ। বিভিন্ন স্টেটে তুমি যদি দেখো এখন প্রচুর বাইরের ছেলে, মুম্বাইতেও তুমি দেখো জয়সওয়াল থেকে শুরু করে অনেকেই গেছে, দিল্লিতে তো খেলেই মানে দিল্লি তো ল্যান্ড অফ এমিগ্রেন্ট বলতে পারো, মানে সব জায়গার ছেলেরা খেলে দিল্লিতে, হরিয়ানা আমার খেলেছে। বক্তব্য হচ্ছে ভিন রাজ্যের প্লেয়াররা খেলে প্ল্যাটফর্মটা ইউজ করে পারফর্ম করছে, ইন্ডিয়া টিমে তো এমনি এমনি পাচ্ছে না। আকাশ, মুকেশ থেকে শুরু করে, হ্যাঁ পাচ্ছে তো, অভিমন্যুও পেয়েছে ডাক, কিন্তু আমাদের বেঙ্গলের ছেলেগুলো সেই পারফর্মটা করতে পারছে না, না, কোথাও না, গোলজের জোর কম। না 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 না, একেবারে এটা কলজের জোর কম না, আমাদের কোয়ান্টিটি, আমাদের প্লেয়ার কম আসছে। মানে আমি বলছি না অপশনগুলো এত কম, কারণ আমাদের অভিষেক পোড়েল তো খেলছে, কারণলাল তো আমাদের একদম খড়গপুরের ছেলে, অনেকেই জানে না এটা। কারণলাল খড়গপুরের ছেলে, অভিষেক পোড়েল চন্দননগরের ছেলে, সুমন্ত গুপ্ত রামপুরহাটের ছেলে, হ্যাঁ, তারা তো ফাটিয়ে খেলছে। এবং কিন্তু ডাকতে পারছে না। সায়ন ঘোষ চাকদার ছেলে, তো অনেক ছেলে আছে বাঙালি যারা দাপিয়ে খেলছে। তুমি যদি ক্লাব ক্রিকেটেও দেখো, আমাদের অনুষ্ঠুপ সর্বোচ্চ অনুষ্ঠুপ স্তরে যেতে পারছে না। অনুষ্ঠুপ সর্বোচ্চ স্তরে আমাদের পোড়েল তো চলেই গেছে প্রায়, মানে আইপিএল এ চুটিয়ে খেলছে। ইন্ডিয়া হ্যাঁ, টিমে ইন্ডিয়া টিমে দেখো আমাদের অবশ্যই আমিও বললাম না একটা খরা দেখা যাচ্ছে ওই কারণে যে 15 ইয়ার্সে যখন আমাদের ছেলেরা দেখছে যে আমরা পেরে উঠছি না, আর ওরা ক্রিকেট খেলছে না, এবার বিভিন্ন তারা লাইনে যাচ্ছে। বাঙালি গার্জেনদেরও বুঝতে হবে যে এসেই চান্স পাবে না, খেটে তোমাকে তো খেটে চান্স পেতে হবে।
তোমাকে তো ভালো করে খেলতে হবে, তুমি দাপিয়ে খেলো। আজকে তুমি যদি ভালো করে খেলো তোমাকে কেউ আটকাতে পারবে না। অনুষ্ঠুপকে কি আটকাতে পারছে কেউ? অনুষ্ঠুপকে এখনো বাদ দিতে পারছে কেউ? সেটা তাহলে domestic সেই level। হ্যাঁ ডোমেস্টিক কিন্তু লেভেলেও আমি আমি বলছি, যে ইন্টারন্যাশনাল লেভেলেও প্লেয়ার বেরোবে। যখন আমাদের প্লেয়াররা বেশি আসবে তখন একসঙ্গে তুমি যদি দেখো, হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস যেটা খুব দরকার, আমাদের ট্রফি জেতা, মানে আমাদের বিসিসিআই লেভেলে আমাদের ট্রফি জিততে হবে। আপনি যে নতুন দায়িত্বে এসেছেন, আশা করব আব্দুল মুনামের হাত ধরে বেশ কিছু প্লেয়ার উঠে আসবে, এই আশা নিয়েই আজকের ইন্টারভিউ শেষ করছি এবং এর জন্য আগাম শুভেচ্ছা রইল ইনসাস স্পোর্টসের পক্ষ থেকে। আমিও থ্যাংক ইউ সো মাচ। কারণ কি এই প্লেয়ার উঠানোর যে প্লেয়ারকে জানবে, শুধু তো সোশ্যাল মিডিয়ার দ্বারা হবে না। তোমাদের মতো লোক এই যে ময়দানের সেকেন্ড ডিভিশনও কভার হচ্ছে, আজকে সেকেন্ড ডিভিশনের একটা ছেলে ভাবতে পারে আমি 200 করলে ইনসাইড স্পোর্টস আসবে এবং আমার ইন্টারভিউ নেবে। আজকে তোমরা স্বস্তিক মান্না থেকে শুরু করে সবার তুমি ইন্টারভিউ নিলে, এইগুলোতে কি হবে, এগুলোতে অনেক বেশি অ্যাওয়ারনেস বাড়বে, মানুষের খেলার চাহিদা বাড়বে। ভালো ভালো করছো এবং আশা করি আরো ভবিষ্যতে ভালো প্লেয়ার উঠে আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।